জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। তোমাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। তোমরা এইভাবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রত্যেকে ভিডিওগুলো বারবার করে দেখবে কিন্তু, এবং কেমন লাগছে ফিডব্যাক জানাবে। জানা স্যারের পরিশ্রম তোমাদের কতটা পাথে হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমার পথ চলতে আরও সুগম হবে বা সহজ হবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটা স্ক্রিনে ছবি ফুটে উঠেছে। এই ছবি দেখে বুঝতে পারছো সেই বাংলার অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ড, ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 খ্রিস্টাব্দের 10ই জুলাই তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির আমলে প্রতিষ্ঠা হয়েছিল সেই ফোর্ট উইলিয়াম কলেজ। সেই ফোর্ট উইলিয়াম কলেজ 1805 সালে লন্ডনে তার বিকল্প কলেজ হিসাবে যখন হাইলিবেরি কলেজ প্রতিষ্ঠার আইন তৈরি হলো, 1806 সালে যেখানে পঠন পাঠন শুরু হয়ে যায়, সেই লন্ডনে হাইলিবেরি কলেজ প্রতিষ্ঠা হয়ে গেলে এই কলেজে গুরুত্ব হারিয়ে ফেলে। এবং 1854 সালে 19 জুলাই তারিখে লর্ড ডালহৌসির আমলে আনুষ্ঠানিকভাবে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায় শিক্ষার দিক থেকে, পঠন পাঠনের দিক থেকে। স্বাধীন ভারতবর্ষে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্রের নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজটাকে খুলে দেওয়া হয়। কেন্দ্রীয় যে আর্ট বাহিনী আছে, সে আর্মিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে আজও কিন্তু সজীব রয়েছে সেই ফোর্ট উইলিয়াম কলেজটি, মরক ভেইটা। সেই ফোর্ট উইলিয়াম কলেজ তোমরা দেখতে পাচ্ছ, বাংলা অক্সফোর্ড ও প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এই ফোর্ট উইলিয়াম কলেজকে। সেই ফোর্ট উইলিয়াম কলেজকে নিয়ে একটু আলোকপাত করবো আমরা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড আমি বলে দিয়েছি তোমাদের ভালো করে। এবং 1800 খ্রিস্টাব্দে 10ই জুলাই গড়ে উঠছে লর্ড ওয়েলেসলির কিন্তু আমলে। তাহলে কি বললাম, প্রাচ্যের অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলির আমলে এটা গড়ে উঠছে 1798 থেকে। সালটা একটু মনে রাখবে তোমরা, 1798 থেকে 1805। কার সময়কাল? লর্ড ওয়েলেসলির। তাহলে 1800 খ্রিস্টাব্দে যখন গড়ে উঠছে ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলার গভর্নর জেনারেল কে ছিল আর তোমাদের অসুবিধা হবে না। এবং প্রতিষ্ঠাতা হিসাবে বড় ভূমিকা নিয়েছিলেন অনেকগুলি মানুষ, তার মধ্যে আমি সর্বাগ্রে রাখবো কিন্তু উইলিয়াম কেরিকে, মরক ভেইটা। সে উইলিয়াম কেরি এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন। আমি নামটাও কিন্তু দিয়ে দিয়েছি, কেরি সাহেবের নামটা ভালো করে মনে রাখবে। এই কলেজে শুধু কি উইলিয়াম কেরি যুক্ত ছিলেন? না, প্রচুর মানুষ যুক্ত ছিলেন। রামরাম বসুর নাম আনবো, তারিণীচরণ মিত্রের নাম আনবো, সবচেয়ে মদনমোহন তর্কালঙ্কার, যিনি কিন্তু এই কলেজ থেকে এই ভীষণ বড় বড় ভূমিকাগুলো নিবে। কিন্তু পরবর্তীকালে বেতন স্কুল প্রতিষ্ঠা হলে সেই নারী শিক্ষা উন্নয়নের জন্য বিনা পয়সায় পড়ানো শুরু করেছিলেন। যিনি মনে রাখবে প্রথম বিধবা বিবাহ আন্দোলন শুরু হলে তার ঘটক হয়েছিলেন এই মদনমোহন তর্কালঙ্কার, মনে রাখবে। যা সে বিখ্যাত উক্তি আমরা আজও মনে রেখেছি, পাখি সব করি রব রাতি পোহাইলো, এই মদনমোহন তর্কালঙ্কার। বিদ্যাসাগর এই কলেজের চাকরি ছেড়ে দিয়েছে, সংস্কৃত অধ্যাপক পরে অধ্যক্ষ হয়েছিলেন। এই ফোর্ট উইলিয়াম কলেজ বহু মানুষ কিন্তু জন্ম দিয়েছিল, বড় করেছিল, মনে রাখতে হবে এটা। তো এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো, সেখানে প্রধান প্রধান যে ভাষাগুলো ছিল বা কালচার সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগগুলো খুলে দেওয়া হয়েছিল। এবং সহকারী অধ্যাপক রূপে কাদের নাম বলবো? যে সমস্ত অধ্যাপক যারা সহকারী অধ্যাপক রূপে কাজ করেছিল ফার্সি বিভাগে ফোর্ট উইলিয়াম কলেজে প্রাচ্য অক্সফোর্ডে যোগ দিয়েছিলেন। ফার্সি বিভাগে কে? না, ফার্সি অনুবাদক নেইল বি এডমন্ডস্টোন। আরেকবার নামটা দেখে নাও, নেইল বি এডমন্ডস্টোন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম ফার্সি বিভাগে যুক্ত হয়েছিলেন। এছাড়াও দুজন সহকারী অধ্যাপক রূপে উইলিয়াম কেরিকে সাহায্য করেছিলেন জন এইচ হ্যারিংটন। উনি কে ছিলেন? সদর দেওয়ানি আদালত এর বিচারক ছিলেন, প্রখ্যাত হিসাবে জনপ্রিয় মানুষ ছিলেন। এইচ হ্যারিংটন সদর দেওয়ানি আদালত, যেটা ওয়ারিং হেস্টিংসকে জনপ্রিয় করেছিল, ক্যানিং এর আমলে এই আদালত কিন্তু ভীষণভাবে প্লে করতে শুরু করেছিল। অন্য প্রসঙ্গ সেগুলো। জন এইচ হ্যারিংটন সদর দেওয়ানি আদালতের বিচারক ছিলেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে যুক্ত হয়েছিল সহকারী অধ্যাপক রূপে। প্রখ্যাত সৈনিক এবং কূটনীতিক ছিলেন ফ্রান্সিস ব্লাডউইন, ইনিও কিন্তু যুক্ত ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে সহকারী অধ্যাপক রূপে। তাহলে উইলিয়াম কেরি প্রতিষ্ঠাতা, তিনি বাংলা বিভাগে যুক্ত হবেন, মনে রাখবে এটা। পরবর্তীকালে ফার্সি বিভাগে যুক্ত হয়েছিলেন নেইল বি এডমন্ডস্টোন প্রাচ্যের অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজে। এবং সহকারী অধ্যাপক রূপে যুক্ত হয়েছিলেন যে দুজন অধ্যাপক মানুষ, তাদের নাম না বললেই নয়, এইচ হ্যারিংটন এবং ফ্রান্সিস ব্লাডউইন, প্রত্যেকে মনে রাখবে এটা। যাই হোক, আরবি ভাষায় এই ফোর্ট উইলিয়াম কলেজে আরবি ভাষা অধ্যাপক যুক্ত হয়েছিলেন লেফটেন্যান্ট জন বেইলি। আবারও মনে রাখবে প্রত্যেকে, লেফটেন্যান্ট জন বেইলি আরবি ভাষায় যুক্ত হয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে। যিনি ছিলেন স্যার উইলিয়াম জোন্স, প্রখ্যাত মানুষ, এশিয়ান সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা, আরবি ভাষায় দক্ষ ছিলেন। তার পরবর্তীকালে স্যার উইলিয়াম জোন্সের পরবর্তীকালে শ্রেষ্ঠ আরবি ভাষাবিদ ছিলেন জন বেইলি, যিনি যুক্ত হয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে বা প্রাচ্যের অক্সফোর্ডে, মনে রাখবে এটা। হিন্দুস্তানি ভাষা বিভাগে যুক্ত হয়েছিলেন জন ব্রথউইক গিলক্রাইস্ট।
ফোর্ট উইলিয়াম কলেজে হিন্দুস্তানি ভাষী বিভাগে যুক্ত হয়েছিলেন জন বর্তুইক গিলক্রাইস্ট। এইগুলো কিন্তু এখন টাফ সিলেকশনে জিএস পেপারে খুব দিচ্ছে কোশ্চেনগুলো, আপনারা কিন্তু খেয়াল করবেন এইগুলো। সংস্কৃত বিভাগে যুক্ত হয়েছিলেন এইচ.সি. কোলব্রুক। বাংলা ভাষায় পণ্ডিত যুক্ত হয়েছিলেন উইলিয়াম কেরি। অবশ্যই পরবর্তীকালে উইলিয়াম কেরি 3টি পদ চালু করেছিলেন। উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে হেড পণ্ডিত পদে নিয়োগ করেছিলেন, রামরাম বাচস্পতিকে দ্বিতীয় হেড পণ্ডিত যুক্ত করেছিলেন এবং রামরাম বসুকে যুক্ত করেছিলেন অন্যতম সহকারী পণ্ডিত পদে। তো উইলিয়াম কেরি 3টি পদ সৃষ্টি করলেন, ভালো করে মনে রাখবে। হেড পণ্ডিতে যুক্ত করলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে এবং দ্বিতীয় পণ্ডিত পদে যুক্ত করলেন রামমোহন বাচস্পতিকে এবং সহকারী পণ্ডিত পদে নিয়োগ করেছিলেন রামরাম বসুকে। মনে রাখবে এটা, যাতে ফোর্ট উইলিয়াম কলেজ আধিপত্য করতে পারে। ফোর্ট উইলিয়াম কলেজের খ্যাতি গৌরবকে ছড়িয়ে দেওয়ার জন্য উইলিয়াম কেরি 3টে পদ সৃষ্টি করেছিলেন। 1805 সালে মধ্যে 12টা গুরুত্বপূর্ণ বিভাগ খুলে ফেলেছিল ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে 1805 সালের মধ্যে 12টা ডিপার্টমেন্ট চালু করে দেয় কি ফোর্ট উইলিয়াম কলেজ। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের প্যারালালি যখন ইংল্যান্ডে হাইলেবেরি কলেজ 1805-এ গড়ে উঠছে, 6 সেখানে পরের পর শুরু হয়ে যাচ্ছে, তখনই কিন্তু গুরুত্ব কমে যায়। তো যা কমে গেলেও ফোর্ট উইলিয়াম কলেজে যে সমস্ত বাঙালিরা যুক্ত হয়েছিলেন, রামরাম বসু, তারিণীচরণ মিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রমুখ মানুষ, এবং আস্তে আস্তে করে এরা মুদ্রণ প্রযুক্তিতে বা ছাপাখানার দিকে এগিয়ে গেল। ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে কিন্তু পরবর্তীকালে বহু ছাপাখানা প্রেস জন্মলাভ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল 1801 সালের শ্রীরামপুর মিশন প্রেস, 1802 সালের হিন্দুস্তানি প্রেস। এগুলো একটু মনে রাখবে। শ্রীরামপুর মিশন প্রেস 1801-এ গড়ে উঠল, 1802-এ গড়ে উঠছে হিন্দুস্তানি প্রেস, 1805-এ ফার্সি ছাপাখানা গড়ে উঠছে, 1807 সালে সংস্কৃত ছাপাখানা কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে আস্তে আস্তে হিট করে যাচ্ছে। 1806 সালে বলেই দিলাম, লন্ডনে যখন হাইলেবেরি কলেজ গড়ে উঠল, তখন ফোর্ট উইলিয়াম কলেজ যারা প্রশিক্ষণ পেত তাদের কিন্তু গুরুত্ব কমলো। ওখানে কোয়ালিফাইড করার পর এখানে ট্রেনিং দেওয়া হতো, ট্রেনিং দেওয়ার পর যে যার পদে নিয়োগ করে দেওয়া হতো। এই প্রশিক্ষণে কিন্তু প্রচুর কস্টলি, খরচটা বেশি পড়ে যেত। সেটা খরচ কমানোর জন্য কোম্পানি কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে নয়, ওখানে পাস করার পর ওখানে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেওয়া হতো। সেই জন্য হাইলেবেরি কলেজ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব কমিয়ে দিল 1806 সালে প্রতিষ্ঠা হলে, এবং গুরুত্ব কমতে কমতে গিয়ে দেখলাম 1854 সালে এই কলেজ ডালহৌসির আমলে আনুষ্ঠানিকভাবে কিন্তু বন্ধ হয়ে যায়। মনে রাখবে এটা। তো ফোর্ট উইলিয়াম কলেজের নিজস্ব একটা লাইব্রেরি বা পাঠাগার ছিল, প্রত্যেকে এটা মনে রাখবে, নিজস্ব পাঠাগার বা লাইব্রেরি ছিল। 1836 সালে যখন ক্যালকাটা পাবলিক লাইব্রেরি গড়ে উঠল, সেই লাইব্রেরি যেটা এখন ন্যাশনাল লাইব্রেরি, সেই লাইব্রেরিতে প্রচুর পরিমাণে বই এখান থেকে দিয়ে দেওয়া হলো। তাহলে কি বললাম, ফোর্ট উইলিয়াম কলেজের লাইব্রেরিতে যে সমস্ত বইগুলো ছিল, 1836 সালে চার্লস মেটাকাপের আমলে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি গড়ে উঠলে সেই লাইব্রেরির বইগুলো কিন্তু ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দান করে দেওয়া হচ্ছে। মনে রাখবে এটা। ফোর্ট উইলিয়াম কলেজের আরেকজন মানুষের নাম না বললেই নয়, মদন মোহন তর্কালঙ্কার নদিয়ার সন্তান ছিলেন। এই মানুষটাই কিন্তু ক্যালকাটা ফিমেল স্কুল বা বেথুন স্কুলে কিন্তু বিদ্যাসাগরের প্রচেষ্টায় তিনি চলে এলেন এবং বালিকাদের শিক্ষার জন্য তিনি শিক্ষক রূপে যোগ দিলেন ক্যালকাটা ফিমেল স্কুলে বিনা বেতনে, অবৈতনিকভাবে, এবং নিজে এই নারী শিক্ষার উন্নয়নের জন্য ক্যালকাটা ফিমেল স্কুলে 2 কন্যাকে ভর্তি করিয়ে দিলেন। কে? মদন মোহন তর্কালঙ্কার। পরবর্তীকালে ঠাকুর পরিবারের সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ নিজের বড় মেয়ে সৌদামিনীকেও ভর্তি করেছিল ক্যালকাটা ফিমেল স্কুলে। মনে রাখবে এটা। তাই ঠাকুর পরিবার কিন্তু চেয়েছিল নারী শিক্ষার জোয়ার আসুক, উন্নতি ঘটুক। তাই দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ সৌদামিনীকে বেতন স্কুলে ভর্তি করলেন, এবং মদন মোহন তর্কালঙ্কারের মতো মানুষ সেই পাখি সব করে রব রাতি পোহাইল, সেই নদিয়ার মানুষটির উক্তি। মনে রাখবে, তিনিও তার 2 কন্যাকে ভর্তি করে দিয়েছিল। যাও, আরো না বললে নয়, 1850 সালে এই মদন মোহন তর্কালঙ্কারের হাত ধরে সর্বশুভঙ্করী একটি পত্রিকায় আর্টিকেল লিখলেন, স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার আমূল পরিবর্তন হোক, এই নিয়ে একটি প্রবন্ধ লিখলেন সর্বশুভঙ্করী পত্রিকায় 1850 লর্ড ডালহৌসির আমলে। এবং বিধবা বিবাহ প্রথম যে হয়েছিল সমর্থন করলেন, এবং প্রথম বিধবা বিবাহ তিনি কি করেছিলেন, তিনি ঘটকের কাজ করেছিলেন। মনে রাখবে এইটা। এবং প্রথম বিধবা বিবাহ ঘটক তিনি করলেন, তার শুধু নয়, প্রথম বিধবা বিবাহ করেছিল উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার সন্তান শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কালীমতী দেবী। মনে রাখবে এইটা। আর শ্রীশচন্দ্র বিদ্যারত্ন কে ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক ছিলেন। এই মানুষটার সঙ্গে কালীমতী দেবীর বিবাহের যে মেলবন্ধন, তার বড় ভূমিকা নিয়েছিল কিন্তু এই ক্যালকাটা ফিমেল স্কুলের শিক্ষক, ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত একজন মানুষ, তিনি আর কেউ নন, মদন মোহন তর্কালঙ্কার। এই মদন মোহন তর্কালঙ্কার উদ্যোগেই প্রথম বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? কলকাতা রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুকিয়া স্ট্রিটের বাড়িতে। তাহলে প্রথম বিবাহ কোথায় হয়েছিল? রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সুকিয়া স্ট্রিটের বাড়িতে। ভালো করে মনে রাখবে। সে প্রথম বিবাহ যুক্ত কে ছিলেন?
প্রথম যুক্ত ছিলেন রামমোহন রায়ের বড় ছেলে জ্যৈষ্ঠ পুত্র রমাপ্রসাদ রায়। প্রত্যেকে মনে রাখবে এটা। প্রথম বিধবা বিবাহে যুক্ত কে ছিল? রমাপ্রসাদ রায়, রামমোহনের জ্যৈষ্ঠ পুত্র। নীলকমল মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, সেই হুতুম প্রচার নকশাকারী মানুষটি। প্যারীচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল যিনি লিখেছিলেন। রামগোপাল ঘোষ, যিনি প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন। এরা সব যুক্ত ছিল প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠানে, মনে রাখবে এটা। তো যাই হোক, এই ফোর্ট উইলিয়াম কলেজেরই প্রাক্তন মানুষ, মদন মোহন তর্কালঙ্কারের মতো মানুষ, যারা কিন্তু এগিয়ে এসেছিল পরবর্তীকালে বিধবা বিবাহ আন্দোলনে ক্যালকাটা প্রাইমারি স্কুলে। তাই বাংলা অক্সফোর্ড কেন বলছি আমরা, মনে রাখবে এটা। আলাউদ্দিন হোসেন শাহের আমলে যেমন নবদ্বীপকে বাংলা অক্সফোর্ড বলা হয়, শিক্ষার আমূল পরিবর্তন এসেছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে। তেমনি এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে ছাপাখানা, বিভিন্ন ভাষার শিক্ষার পরিবর্তন, বিভিন্ন বিভাগ খুলেছিল। উইলিয়াম কেরির মতো মানুষ, বিভিন্ন মানে ভাষার মানুষ এখানে এসে গেলেন, আস্তে আস্তে ডেভেলপ করে গেল। তাই অক্সফোর্ডের মতো ভূমিকা পালন করেছিল এই ফোর্ট উইলিয়াম কলেজ। তাই প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে। তোমরা ভালো থাকবে সবাই, এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে কেমন লাগলো আমাকে জানিও। আজকে এই পর্যন্তই, বাই।